শাহনাজ কিছু বলতে যাবে, কিন্তু তানহার আকতি ভোগা টলমলে চোখ দেখে থেমে যায়। আকবরকে কিছু একটা ইশারা করতেই সে বোঝা যায়। মর্জিনা বেগম ও মিহির কাছে গিয়ে বলে, চলুন আমার সাথে। আকবর তাদের গেস্ট রুমের দিকে নিয়ে যায়। এত সুন্দর রুম দেখে তাদের শোক যেন পর মুহূর্তেই উড়ে যায়। দুজনে নরম বিছনায় গা এলিয়ে দিলে মিহি বলে, বাহ, কি নরম বিছানা, একদম তোলের মতো। রুমটাও কত সুন্দর। সেসব জিনিসপত্র হাত বুলিয়ে দেখে। আকবর বিড়বিড় করে বলে, এনাদের তো অভিনয়ের জন্য নোবেল দেওয়া উচিত। এখনই কিরকম মোরা কান্না কাঁদছিল, আর এখন দেখো। মর্জিনা বেগম আকবরকে এভাবে তাকাতে দেখে বলে, এভাবে কি দেখছ? আমি এই বাড়ির হবু মালকিনের মা, বুঝলে? আমার দিকে এভাবে তাকাবে না। আকবরের ইচ্ছে করছিল মুখের ওপর কিছু কথা শুনিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখলো। এর মাঝে শাহজাহান কল দিল তাকে। হ্যালো স্যার, বলুন। কি বুঝলে? সবটাই এদের অভিনয় স্যার। সেটা আমি আগে জানতাম। শোনো, ওদের উপর নজর রাখো। আমি চাইনি আজকের দিনে তানহার মন খারাপ হোক, তাই ওদের ওইখানে থাকতে দিয়েছে। কিন্তু ওদের উপর আমার একটুও বিশ্বাস নেই। আজ যেন কোনো ঝামেলা না হয়। জি স্যার। শাহনাজ ফোনটা রেখে দেয়। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারের এত নমনীয় রূপ আমি কখনোই দেখিনি। কেন উনি মেয়েটার সামনে বারবার দুর্বল হয়ে পড়েছে? শুধুই কি প্রতিশোধের নেশা নাকি? তার ভাবনার মাঝেই আশাগর ইসলাম দৌড়ে দৌড়ে রুমে আসলেন। এসেই দল আনন্দে লাফিয়ে মার্জিনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, তানহার ভাগ্যটা তো সোনায় গড়া দেখছি। আকবর ভ্রু কুচকে বলল, এনার নাকি যাই যাই অবস্থা ছিল, এখন তো দেখছি ডিসকো ডান্সার, পুরো ড্রামাবাজ পার্টি। তানহার দু চোখ খুঁজে চলেছে শাহনাওয়াজ সিদ্দিকীকে। লোকটার থেকে অনেক কিছু জানার আছে তার। যেই লোকটা কাল অবধি তাকে পাচার করতে চাইছিল, আজ হঠাৎ কেন সে তার সাথে এঙ্গেজমেন্ট করতে চাইছে, কেন তাকে বিয়ে করতে চাইছে, এই সব প্রশ্নের উত্তর জানতে চায় তানহা। তানহা পুরো ম্যানশন জুড়ে খুঁজতে খুঁজতে হঠাৎ শাহনাওয়াজের দেখা পায়। শাহনাওয়াজ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে গল্প করছিল। তানহা বেশি কিছু না ভেবে শাহনাওয়াজের কাছে চলে যায়। শাহনাওয়াজের একদম মুখোমুখি দাঁড়িয়ে হালকা কেশে বলে, শুনুন, একটু এদিকে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। শাহনাওয়াজ ভুরু কুচকে বলে, এখন আমি ব্যস্ত আছি, পরে। এমন সময় একজন ব্যক্তি বলে ওঠেন, যান যান, নিজের হবু বউয়ের কথা শুনে আসুন, না হলে বিয়ের পর দেখবেন প্রত্যেক দিন এই বিষয় নিয়ে খোঁচা দেবে। আমার মিসেসও এমন। এহেন কথা শুনে তানহার বেশ অস্বস্তি বোধ হয়। শাহনাওয়াজ তানহার হাত আলতো করে ধরে বলে, বেশ, চলো শুনি তোমার কথা। কিছুটা দূরে নিরিবিলি স্থানে আসে দুজনে। শাহনাওয়াজ তানহার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি বলবি বলো। তানহা নিজের মনে সাহস সঞ্চার করে প্রশ্ন করে বসে। আমায় কেন বিয়ে করতে চান আপনি? শাহনাওয়াজ বিরক্তিতে চ জাতীয় শব্দ করে বলে, এটা জানার জন্য তুমি আমি এভাবে এখান থেকে নিয়ে এলে? জানো আমার কত জরুরি কথা ছিল। আমার কাছেও এটা জানা জরুরি যে আপনি কেন আমায় বিয়ে করতে চান। আপনার আচার আচরণ আমার সুবিধার লাগছে না। আর তানহা আর কিছু বলে যাবে তার আগেই আচমকা শাহনাওয়াজ তানহাকে দেয়ালের সাথে চেপে ধরে। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ওষ্ঠদ্বয় দখল করে নেয় নিজের পুরো ওষ্ঠদ্বয় দ্বারা। তানহা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। শাহনাওয়াজ এইভাবে গাঢ় চুম্বন এঁকে দেয় তানহার ওষ্ঠে। তানহা একদম বরফের মতো জমে যায় শাহনাওয়াজের হাত খেলে তার নরম শরীরে। ব্যাপারটা আরও গভীরে যাবে তার আগেই হঠাৎ করে পেছন থেকে আকবর বলে ওঠে, স্যার, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা। বলতে বলতে সে থেমে যায় এই দৃশ্য দেখে। অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। তানহা তো লজ্জায় একদম মাটির সাথে মিশে যাওয়ার জোগাড়। সে শাহনাওয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাহনাওয়াজ আকবরের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, ব্যাড টাইমিং আকবর। আকবর নিজেও ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলতে পারছিল না। এদিকে তানহা তখনও ঘোরের মধ্যে ছিল। শাহনাওয়াজ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আশা করি নিজের প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যদি এখনো কোনো সন্দেহ থাকে তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো মুভি না হয় বিয়ের পর দেখে নিও। বলে সে একদম অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে যায়।
আকবরও তার পিছু পিছু যায়। এদিকে বেচারি তানহা নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলে ওঠে। এটা কি হলো? কি বোঝাতে চাইলেন উনি? মর্জিনা বেগম বলেন, সাজ সাজ, আরো সুন্দর করে সাজ। আজ এই এনগেজমেন্টের নিশ্চয়ই অনেক বড় লোকের আগমন ঘটবে। যেই করে হোক তোকে একটা বড় লোক ছেলে পটাইতে হইব। একবার যদি তুই বড় লোক ছেলেকে পটাতে পারিস তাহলে কিল্লা ফতে, তাহলে আমাদের আর এই তানহাকে আর এত তেল দিয়ে চলতে হবে না, বুঝলি? মিহি সাজতে সাজতে বলে, তুমিও আমার পাশে বসো তম, তোমাকেও সাজিয়ে দিচ্ছি। এখানে তো সব বয়সেরই বিজনেসম্যান এসেছে দেখছি, তোমাকেও কেউ পছন্দ করে নিতে পারে। কথাটা ভুল বলিসনি। যখন যুবতী ছিলাম কি রূপ ছিল আমার! এলাকার সব ছেলেরা পাগল ছিল আমার জন্য, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল না। তাই তো এমন বিপত্নিক এক বাচ্চার বাপকে। যাই হোক, যাকে বাদ দে সব। এখন তুই নিজের ওপর গুরুত্ব দে। আমার ভাগ্যে যাই হোক, তোকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই। সুন্দর করে নিজেকে তৈরি করে নে, কোনো কমতি যেন না থাকে। তানহা ও শাহনামাজের এঙ্গেজমেন্টের সময় হয়ে এসেছে। তানহার পরনে লাল গাউন, শাহনামাজের পরনে সাদা ক্লাসিক শার্টের ওপর ব্লেজার ও টেইলার্ড ফিট ব্লেজার প্যান্ট। দুজনেই পাশাপাশি ভীষণ সুন্দর লাগছে। এঙ্গেজমেন্টের সময় ঘনিষ্ঠ আসতেই শাহনামাজ এগিয়ে এসে তানহার দিকে হাত বাড়িয়ে দেয়। তানহা কাঁপা কাঁপা হাতে শাহনামাজের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। তারপর শাহনামাজ আলতো করে তানহাকে টেনে নেয় উঁচু করে তৈরি করা মঞ্চটিতে। ঠিক তখনই হল ঘরের সব আলো নিভে গেল। শুধু মঞ্চের ওপর এক ফালি আলো এসে পড়ল তাদের দুজনের ওপর। যেন এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই, শুধু শাহনামাজ আর তানহা। এক ঝলকে যেন তাদের চারপাশে সব কিছু ঝাপসা হয়ে গেল। এই প্রথমবার এত কাছাকাছি তারা। তাদের হৃদস্পন্দন একই তালে বাজছে। আশেপাশে সবাই তাদের জন্য হাততালি দিয়ে থাকে। সাথে সাথেই হঠাৎ করে মঞ্চে বেজে ওঠে একটা খুব সুন্দর গান। শাহনামাজ তানহার সাথে মিলে নাচতে শুরু করে দেয়। নাচতে নাচতে দুজনে যেন দুজনের মাঝেই হারিয়ে যায়। তানহা বুঝতে পারে না, তার মনে কেমন জানি অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা তার কাছে একদম নতুন। যখন শাহনামাজ সিদ্দিকী তাকে কাছে টেনে নিচ্ছিল, তখন সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। জন্ম থেকে কখনো কারো ভালোবাসা পাওয়া মেয়েটা যেন প্রথম কারো থেকে হৃদয়বোধী ভালোবাসা পাচ্ছিল। মেরি রাহে তেরে তক হে, তুঝ পে হি তো মেরা হক হে, ইস্ক মেরা তু বেশক হে, तुझ पे ही तो मेरा हक है, साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरा लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। নাচ শেষ হতেই সবার হাততালির আওয়াজ শোনা যায়। সবাই তাদের উৎসাহ দিচ্ছিল ও প্রশংসা করছিল, কিন্তু দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিল তাদের দিকে। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। সেই আগুন যেন এই সুন্দর ভালোবাসাকে দগ্ধ করে দেবে। সময় হয়ে আসে আংটি বদলের। মর্জিনা বেগম, মিহি, আসগর ইসলাম এরা সবাই এসে দাঁড়িয়ে পড়ে সামনে। এতক্ষণ সবই খেতে ব্যস্ত ছিল। মর্জিনা বেগম বলে ওঠে, ইস, কত রকমের সুস্বাদু খাবার! এত খাবার জন্মেও খায়নি। এমন সময় আকবর এসে বলে, স্যালাইন লাগালে বলবেন। যত খাবার খেলেন ঠিকমতো হজম হবে কিনা সন্দেহ। মিহি তেতে ওঠে বলে। ঠিকভাবে কথা বলুন। আকবর মিহির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আর 8টা ময়দা বাকি ছিল না, থাকলে সেগুলো মুখে লাগিয়ে দিতেন। মিহি ভাব নিয়ে বলে, আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে, তা দেখে বুঝি আপনারা হিংসা হচ্ছে, তাই না?
আকবর ভ্যাবাচাকা খেয়ে যায়। এই আটার বস্তাকে দেখে তার কিনা হিংসা হবে। এদিকে শাহনওয়াজ তানহার হাতে আংটি পরানোর জন্য প্রস্তুত হয়। আংটিটা পরাতে যাবে এমন সময় এক গভীর পুরুষালী কণ্ঠস্বর বলে ওঠে, আমাকে ছাড়াই এঙ্গেজমেন্ট করে নিচ্ছ শাহনওয়াজ সিদ্দিক, একটু অপেক্ষা করতে পারতে। শাহনওয়াজ সামনে তাকিয়ে অবাক স্বরে বলে। আফনান, আফনান এগিয়ে এসে বলে, তোর জীবনে এত বড় একটা স্পেশাল দিন আর আমি আসবো না? বলেই এগিয়ে আসে আফফান সিদ্দিকী। আমার বাড়ি, আমার পরিচয় সবই তো দখল করে নিয়েছিস, এখন আমার পছন্দের মেয়েকেও নিয়ে দখল করতে চাচ্ছিস? শাহনওয়াজ অবাক চোখে তাকালো আফনান সিদ্দিকীর দিকে। আফনানের চোখে যেন দাও দাও করে আগুন জ্বলছে। তানহা তো একদম হতবাক হয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আফনান এগিয়ে এসে হালকা হেসে বলল, আরে মজা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলে নাকি? চিল, তোমার খুশিতে অংশ নিতে এলাম। শাহনওয়াজ আফনানের এমন ঠাট্টা ভালোভাবে নেয় না। আকবরের উদ্দেশ্যে বলে, ওকে ভেতরে নিয়ে গিয়ে বসতে দাও। আফনান বলে, এখানে বসার জন্য তো আমি আসিনি, তোমাকে আর তোমার হবু স্ত্রীকে নতুন জীবনের স্বাগতম জানাতে এসেছি। বলেই সে একটি ফুলের তোড়া নিয়ে এগিয়ে এসে তানহার হাতে দিয়ে বলে, স্বাগতম ভাবি, আশা করি আপনাদের বিবাহিত জীবন খুব সুন্দর হবে। বলেই ফিচেল হাসে। তানহা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। শাহনওয়াজ তখনও হাতে আংটি নিয়ে দাঁড়িয়েছিল দেখে আফনান বলে, আংটি পরিয়ে দাও ভাবি, আর কতক্ষণ অপেক্ষা করবে? শাহনওয়াজ এবার আলতো করে তানহার হাতে আংটি পরিয়ে দেয়। অতঃপর তানহাকে ইশারা করলে তানহাও পরিয়ে দেয়। আফনান সিদ্দিকী হাততালি দিয়ে বলে, বাহ, কি সুন্দর মানাচ্ছে দুজনকে, কারো যেন নজর না লাগে। আকবর বিড়বিড় করে বলে। নজর দেওয়ার মানুষ তো চলে এসেছে। আফনান এবার আকবরের দিকে ফিরে বলে, কি হয়েছে আকবর, তোমার মুখ দেখে কেন জানি মনে হচ্ছে আমার এখানে আসায় তুমি খুশি হওনি। আকবর কিছু বলল না জবাবে, নিজের শান্ত ভাব বজায় রাখলো। এর মধ্যে শাহনওয়াজ বলল, বিনা দাওয়াতে যখন আমার এঙ্গেজমেন্টে এসে গেছো, তাহলে গিয়ে খেতে বসে পড়ো, আমি আসছি। শাহনওয়াজ যে তাকে অপমান করতে চাইলো এটা বুঝে আফনান সিদ্দিকীর মুখের হাসি মিলিয়ে গেল। তবে সে দমে গেল না, মনে মনে বলল, শুরু থেকেই তুমি আমার সাথে যা যা করছো তা পাই টু পাই হিসাব নেওয়ার সময় এখন এসেছে। এতদিন ধরে আমি তো এই সুযোগে অপেক্ষায় ছিলাম, তোমার দুর্বলতা এবার সেটাই পেয়ে গিয়েছি। বলেই তানহার দিকে তাকিয়ে হালকা হাসে। শাহনওয়াজ আচমকা তানহার হাত সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। চোখের ভাষাতে বুঝিয়ে দেয় এদিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবে। আফনান সিদ্দিকী আরামসে বসে চিকেন লেগ পিসে কামড় দিচ্ছিল। আকবর এটা দেখে বিরক্তির চাহনি দিচ্ছিল। আফনান সেটা খেয়াল করে বলল, খাবে? আকবর কিছুই বলে না। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, তুমি খাও, ওটা খাবার জন্য দেশটা। এটা ঠিক না শাওন, আমি তোমার খুশিতে অংশদার হতে এলাম আর তুমি আমার খাওয়ার খাবারটাই দিচ্ছ। শাহনওয়াজ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করতে চায়, কারণ আজকের দিনে সে কোনো ঝামেলা করতে চায় না। এর মাঝে আফনান উঠে দাঁড়িয়ে বলে, আজ তুমি যা কিছু পেয়েছো সবটা তো আমার পাওয়ার কথা ছিল। আমার বাবা তিল তিল গড়ে তোলা সাম্রাজ্য তুমি ভোগ করছো, যাকে আমার বাবা রাস্তা থেকে তুলে এনেছে, আর আমি তার নিজের ছেলে হয়েও জানি না তুমি কিভাবে বশ করেছিলে আমার বাবাকে, যে তিনি মৃত্যুর আগে তার পরিবর্তন মাফিয়ার কিং তোমায় বানিয়ে গেল। শাহনওয়াজ এবার আফনানের মুখোমুখি হয়ে বলে, এটা প্রাচীনকালের রাজতন্ত্র নয় আফনান, যে বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে। এটা হলো মাফিয়ার সাম্রাজ্য। এখানে ক্ষমতা, শক্তি আর যোগ্যতাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমার যোগ্যতা ছিল জন্যই আনোয়ার স্যার তার পরবর্তী মাফিয়া কিং হিসেবে আমি নির্বাচন করেছেন। আফনানের চোখ দুটো এবার আরও হিংস্র হয়ে উঠল। তার মনে পড়ে গেল অতীতের স্মৃতিগুলো। চট্টগ্রামের মাফিয়া কিং আনোয়ার হাওলাদারের একমাত্র ছেলে ছিল সে। তাই ছোটবেলা থেকেই সবাই তাকে ভবিষ্যতের মাফিয়া কিং ভাবত।
সে নিজেও তাই ভাবত। কিন্তু আফনান যখন অনেক ছোট তখন তার বাবা কোথা থেকে যেন একটা শাহনওয়াজকে নিয়ে আসে। সে সময় শাহনওয়াজের পরনে ছিল জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা ছিল মলিন, দেখেই মনে হচ্ছিল কোনো পথ শিশু। আফনান তো প্রথম দিকেই ঘৃণায় ওর পাশেই যেত না, নিজের বন্ধুদের নিয়ে ওকে কম বুলিও করেনি। কিন্তু শাহনওয়াজের প্রতি আনোয়ার হাওলাদার অনেক প্রসন্ন ছিলেন। তিনি এমনকি শাহনওয়াজকে নিজের পদবি দেন, নিজের ছেলের মতো দেখতে থাকেন। এমনকি এক সময় তো আফনানের থেকে শাহনওয়াজ তার প্রিয় হয়ে ওঠে। সবাই শাহনওয়াজকে বলতো ওর ডান হাত। এত কিছুর পরেও আফনানের এটা বিশ্বাস ছিল যে তার যাই হোক না কেন তার বাবা অন্তত তাকে পরবর্তী মাফিয়া কিং করবে। কিন্তু দিন শেষে তার সেই আশাও ভেঙে গেল যখন তার বাবা মৃত্যুসজ্জায় তাকে নয় বরং এই শাহনওয়াজ সিদ্দিকীকে পরবর্তী মাফিয়া কিং ঘোষণা করলো। যদিও তিনি নিজের ব্যবসায় বেশিরভাগ অংশ তুলে দিয়েছিলেন আফনানের হাতে, কিন্তু তাতেও আফনান সন্তুষ্ট ছিল না। তার মনে হয়েছে তার সাথে প্রতারণা হয়েছে। এসব ভাবনা ভেবে বেরিয়ে আফনান বলে ওঠে, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো শাহন সিদ্দিক, এবার কেড়ে নেওয়ার পালা আমার। এতক্ষণে আকবর মুখ খুলে বলে, শাহনওয়াজ স্যার আপনার থেকে কিছু কেড়ে নেয়নি, উনি নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করেছেন। যদি আপনি ওনার থেকে বেশি যোগ্য হতেন তাহলে আপনার বাবা কখনোই ওনাকে নির্বাচন করতেন না। আফনান গর্জে ওঠে বলে, তোমার লেকচার শুনতে আমি এখানে আসিনি। বলেই সে ফুঁসতে ফুঁসতে চলে যায়।